নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাকিস্তান ভারত সীমান্তে অ্যাটাক গান ডেপ্লয় করতে শুরু করে দিয়েছে। কাজেই ইঙ্গিত খুব স্পষ্ট, ভিশন ক্লিয়ার, ভারত থেকে অ্যাটাক করতে চায় পাকিস্তান। এবং সামনের কয়েকদিনের মধ্যে পাকিস্তান যদি খুব না পরিস্থিতি কিছু পাল্টে যায়, তাহলে 199% নিশ্চিতভাবে বলা যায় ভারতে অ্যাটাক করবেই করবে। এক এক করে আমরা প্রত্যেকটা জায়গাকে বুঝে নিতে চেষ্টা করব যে ভারত নিজের সিকিউরিটিকে কিভাবে রেডি করছে, ভারতের প্রত্যুত্তর কি হবে, ভারতের আগাম প্রস্তুতি কি থাকবে, পাকিস্তান কেন এটা করছে, পাকিস্তান কতটা রেডি, এবং পাকিস্তানের যে SH-15 আর্টিলারি গান সেটাকে ঠেকানোর জন্য ভারত K9 বজ্রকে কিভাবে রেডি করছে। তো চলুন পুরো ব্যাপারটা আমরা ইন্টারনাল সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই দুটো মডিউল বা এই দুটো সাবজেক্টের একাডেমিক পার্সপেক্টিভ থেকে বুঝে নিতে চেষ্টা করব। এক এক করে শুরু করা যাক। দেখুন, এই যে SH-15 আর্টিলারি গান, এটার ব্যাপারটাকে আগে আমরা দেখে নিই, ঠিক আছে? এটা কি জিনিস আপনারা দেখলেই বুঝে যাবেন। এইটা হচ্ছে, এটার ডাকনাম হচ্ছে হাউইৎজার। এটা চীন থেকে পাকিস্তান পেয়েছে, ঠিক আছে? এইটাকেই বলা হয় SH-15 হাউইৎজার আর্টিলারি গান। এই লরির মতো একটা জিনিস, এর মধ্যে ফিট করা থাকে এই ছোটোখাটো কামান বা বড় বন্দুক যেটাই বলেন না কেন সেটা। এখান থেকে যে ফায়ারিং হয় না, আপনি যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, ইতিহাসের বিভিন্ন যুদ্ধ, তাহলে একটা ট্রেন্ড, একটা প্যাটার্ন আপনার চোখে পড়তে বাধ্য। যে সেনাবাহিনীর কাছে এই আর্টিলারি গান বা অ্যাটাক গান বেশি মাত্রায় ছিল এবং যারা এটাকে অ্যাক্টিভলি ইউজ করেছে আর্মি টু আর্মি যুদ্ধে, তারাই জিতেছে এবং শত্রুপক্ষের সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। অর্থাৎ যুদ্ধে একটা বলে না ডিসাইসিভ ফ্যাক্টর, সেই ডিসাইসিভ ফ্যাক্টরের কাজ করে কিন্তু এই আর্টিলারি গান। এবং এরকম প্রায় 250খানা আর্টিলারি গান, কোথাও কোথাও বলা হচ্ছে 230টা, ভারত সীমান্তে পাকিস্তান ডেপ্লয় অলরেডি করতে শুরু করে দিয়েছে এবং এই ডেপ্লয়মেন্ট বাড়বে। কেন বলছি সময়ের সঙ্গে সঙ্গে এই ডেপ্লয়মেন্ট বাড়বে? সেটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে পাকিস্তানের কাছে এই মুহূর্তে SH-15 আর্টিলারি গান কতগুলো আছে। দেখুন, চীন 2019 সালে পাকিস্তানকে, আমি যদি খুব ভুল না করি, 236খানা SH-15 আর্টিলারি গান পুরো ওই লরি সমেত আর কি দিয়েছিল, বিক্রি করেছিল। বাট 2019-এর পর চীন পাকিস্তানকে লাইসেন্স দিয়ে দেয়, টেকনোলজি ট্রান্সফার করে দেয়, যে তোমরা এবার, আমরা টেকনোলজি দিয়ে দিলাম, নিজেরাই এটাকে বানিয়ে নিতে পারো, আমাদের ছাড়পত্র আছে। এবং পাকিস্তান এখন কিন্তু নিজেরা এটাকে বানাতে শুরু করে দিয়েছে। কাজেই পাকিস্তানের কাছে SH-15 আর্টিলারি গানের খুব একটা অভাব হবে না ভবিষ্যতে। সেকেন্ড কথা, আপনার মাথায় যেটা প্রশ্ন আসবে, স্যার এটা তো বুঝলাম, কিন্তু কেন এটা ভাবছেন যে পাকিস্তান খুব শীঘ্র ভারতে অ্যাটাক করবে? হতেই তো পারে ওরা জাস্ট নিজেদের মিলিটারি আপগ্রেডেশন করছে, মডার্নাইজেশন করছে, তার জন্য রিস্ট্রাকচারিং করছে, ওদের অ্যাটাক করার কোনো প্ল্যান নেই। কোনো দেশের, বিশেষ করে পাকিস্তানের মতো একটা দেশের, তাদের অ্যাটাক করার প্ল্যান আছে কি নেই সেটা বুঝতে হয় বাধ্যবাধকতা থেকে। চলুন দেখে নিই এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা কি। পাকিস্তানের ইকোনমি প্রচণ্ড ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। সারা পৃথিবী থেকে ধার নিয়ে, লোন নিয়ে পাকিস্তান নিজের দেশকে চালাচ্ছে। ইকোনমি যখনই ডামাডোল, তখন কি হয়? মুদ্রাস্ফীতি হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, মানুষের পেটে টান পড়ে আর পকেটে টান পড়ে। মধ্যবিত্ত আর গরিব মানুষের যদি পাতে আর পকেটে টান পড়ে, তখন তারা রাস্তায় আসে, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। সেকেন্ড, পাকিস্তান ভারতের ওপর প্রচুর চাপ দেওয়া সত্ত্বেও সিন্ধু জলচুক্তি আগের অবস্থায় ফেরাতে পারেনি। অর্থাৎ পাকিস্তানের একটা বড় অংশের মানুষের এগ্রিকালচার ক্ষতিগ্রস্ত। কৃষকরা পথে বসতে চলেছে পাকিস্তানে। কৃষকরা
নিজের সরকারের ওপর চাপ তৈরি করছে, আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান এই ব্যবস্থার কোনো সলিউশন করতে পারছে না। বালুচিস্তান লিবারেশন আর্মি তারা তাদের স্ট্রাইক পাকিস্তানি আর্মির ওপর বাড়াতে শুরু করেছে। এবং আর একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, আগামী 11ই আগস্ট বালুচিস্তানে স্বাধীনতা দিবস পালন করা হবে এবং 11ই আগস্টকে বালুচিস্তান নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে সারা পৃথিবীতে ছড়ানোর, স্প্রেড করার চেষ্টা করবে। তো বালুচিস্তান লিবারেশন আর্মির ইনসার্জেন্সি বাড়ছে। টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, তারা সমাজের মধ্যে পাকিস্তানে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করো, আন্দোলন করো। ইমরান খানের যারা ফলোয়ার, যে ইমরান খান এই মুহূর্তে পাকিস্তানি আর্মি যাকে জেলে রেখে দিয়েছে, ইমরান খানের ফলোয়াররা আস্তে আস্তে তাদের রাগ ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে সরকারের ওপর এবং বিরোধী দল হিসেবে তারা দেশের মধ্যে আন্দোলন তৈরির চেষ্টা করছে। পিওকেতে কি চলছে আমি আর নতুন করে বললাম না, লাস্ট কয়েকদিনের আপডেটে যারা স্কিল বাংলা ইউটিউব চ্যানেলটা ডেলি ফলো করেন এবং ইউটিউবে স্কিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন। এবার এই অবস্থায় পাকিস্তানের কাছে ওয়ে আউট কি? পাকিস্তানের কাছে ইজি ওয়ে আউট, ভারতকে যদি অ্যাটাক করে দেওয়া যায় তাহলে গোটা দেশে একটা জাতীয়তাবাদের হাওয়া বইবে পাকিস্তানে, এবং পাকিস্তান আর্মি আর সরকার দেশবাসীকে বলতে পারবে যে আমরা যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি, শত্রু ভারত, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যদি আপনাকে একবেলা কম খেতে হয় আপনি কম খাবেন না। মানুষজন বলবে হ্যাঁ ঠিক আছে চলো, দেশ যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে, সরকারকে সাপোর্ট করো। এই বলে দেশকে কন্ট্রোল করে নিতে পারবে, ইউনিফাইড করে নিতে পারবে পাকিস্তান। এবং সেই সময় বিএলএ থেকে, টিটিপি থেকে, পিওকে থেকে যেসব জায়গায় আন্দোলন চলছে সেখানেও সাধারণ মানুষের সেন্টিমেন্ট পাকিস্তানি মিলিটারির দিকে বেশি ঘুরবে, যে না না এখন আন্দোলন করা উচিত না, এখন পাকিস্তানি মিলিটারিকে সাপোর্ট করাই উচিত। অর্থাৎ পাকিস্তান একটা চাল দিয়ে ভেতরের ইন্টারনাল অনেকগুলো প্রবলেম একসঙ্গে সলভ করে নিতে পারে। এহেন অবস্থায় আমাদের এবার কি দেখতে হবে? যখন মোটিভ বোঝা গেল, বাধ্যবাধকতা বোঝা গেল, পাকিস্তান SH-15 আর্টিলারি গান ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে, ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, এবার আমাদের দেখতে হবে যে পাকিস্তান কতটা তৈরি যুদ্ধের জন্য। একটা ব্যাপার আমাদের বুঝতে হবে যে লাস্ট কয়েক বছরে আমেরিকা যত না পাকিস্তানকে ইকুইপড করেছে, চীন তার থেকে বহু গুণে পাকিস্তানকে ইকুইপড কিন্তু করেছে। চীন প্রচুর অস্ত্র পাকিস্তানকে পাঠিয়েছে, উদ্দেশ্য একটাই, আমেরিকা এবং চীন দুটো দেশই চায় পাকিস্তানকে স্ট্রং রাখতে, পাকিস্তান স্ট্রং তো হতে পারবে না, অন্তত ওকে বাঁচিয়ে রাখতে, যাতে পাকিস্তান ভারতে প্রবলেম ক্রিয়েট করতেই থাকে এবং যাতে করে ভারত চীন এবং আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে উন্নতি না করতে পারে, ভারতকে যাতে দমিয়ে রাখা যায়। দেখুন জিওপলিটিক্সের মজা এখানেই, আমেরিকা এবং চীন দুটো একদম নাম্বার 1 এবং নাম্বার 2 শক্তি, যারা একে অপরের ডিরেক্ট শত্রু। কিন্তু যখন ভারতের প্রসঙ্গ আসছে তখন আমেরিকা এবং চীন দুজনই জানে যে আমাদের সেকেন্ড শত্রু বা কম্পিটিটর ভারত। আমেরিকার নাম্বার 1 কম্পিটিটর চীন, সেকেন্ড ভারত। চীনের নাম্বার 1 কম্পিটিটর আমেরিকা, সেকেন্ড ভারত। তো চীন এবং আমেরিকা কখনোই বন্ধু নয়, দুজন দুজনের কম্পিটিশন দিয়েই যাচ্ছে। কিন্তু যখন ভারতের প্রসঙ্গ আসছে তখন চীনও চাইছে পাকিস্তানকে শক্ত করতে, আমেরিকাও চাইছে পাকিস্তানকে শক্ত করতে, যাতে ভারতকে ডাউন রাখা যায়। জিওপলিটিক্যাল গেম এভাবে চলে। এটা পাড়ার ক্লাবের মারামারি নয় যে আমেরিকা এবং চীন তো একে অপরের শত্রু, অতএব আমেরিকা বলবে চলো আমরা ভারতকে হেল্প করে দিই, বা চীন বলবে চলো আমরা ভারতকে হেল্প করে দিই। না, ভারতও ভবিষ্যতের শত্রু, তো ভারতকেও এখন থেকে উইক রাখতে হবে। সেখানে আবার দুটো দেশের গেম প্ল্যান একসঙ্গে মার্জ করে যাচ্ছে। এই জন্য তারা পাকিস্তানকে ক্রমশ ইকুইপড করেই যাচ্ছে। এবং আপনি দেখুন HQ এয়ার ডিফেন্স সিস্টেম চীন ধরিয়ে দিয়েছে পাকিস্তানের হাতে। HQ এয়ার ডিফেন্স সিস্টেম আমি আপনাকে একবার ছবি দেখিয়ে দিচ্ছি, এইটা একদম এই লরির মধ্যেই, এর ওপরেই আসে এয়ার ডিফেন্স সিস্টেম।
কোনো মিসাইল আসবে, কিছু আসবে, আগে থেকে ইন্টারসেপ্ট করে নেবে বা আকাশেই ধ্বংস করে দেবে। শুধু HQ এয়ার ডিফেন্স সিস্টেম নয়, J-10 JF-17 ফাইটার জেট চীন দিয়েছে পাকিস্তানকে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, J-17 এয়ারক্রাফট চীন দিয়েছে পাকিস্তানকে এইটা। তো পাকিস্তান যথেষ্ট ইকুইপড, এটা আপনাকে বুঝতে হবে। শত্রুর ক্ষমতা কতটা সেটা যদি পরিমাপ করে নেওয়া যায় যুদ্ধের আগে, তাহলে যুদ্ধ জেতাটা অনেক সহজ হয়। তো যে তথ্য পরিসংখ্যানগুলো আমাদের বুঝতেই হবে, সেগুলো হচ্ছে পাকিস্তান মোটেই আনইকুইপড নয়, যথেষ্ট ইকুইপড। হ্যাঁ, চাইনিজ জিনিসের ভ্যালিডিটি কতটা, কি কাজে আসে সেটা আমরা জানি, বাট চীনও নিজেকে আস্তে আস্তে বেটার করছে, চাইনিজ কোয়ালিটিও আস্তে আস্তে বেটার হচ্ছে, যদিও এখনো চাইনিজ তো চাইনিজই আছে। এবার জিওপলিটিক্যালি একটা ব্যাপারে পাকিস্তান হয়তো নিজেই ট্র্যাপে পড়ছে, বাট সেটা ভবিষ্যতের ব্যাপার, সেটা এখনকার ব্যাপার নয়। সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি। পাকিস্তান লাস্ট কয়েক বছরে ডিফেন্সের ক্ষেত্রে পুরোপুরি চায়না ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে ভারত একটা বুদ্ধিমানের কাজ করেছে। ভারতের কাছে আমেরিকা অপশান আছে, ভারত প্রচুর অস্ত্র আমেরিকা থেকে নেয়, রাশিয়া থেকে নেয়, ইসরায়েল থেকে নেয়, ফ্রান্স থেকে নেয়, মেক ইন ইন্ডিয়া চলছে। অর্থাৎ ভারত ডাইভার্সিফাইড একটা সিস্টেম বানিয়ে রেখেছে, যাতে করে কখনো জিওপলিটিক্যাল কিছু সিচুয়েশন চেঞ্জ হলো, চীন পাকিস্তানকে বলল আমি তো আর অস্ত্র দেব না, তো পাকিস্তান রাতারাতি বিপদে পড়ে যাবে, সেটা ভারতের ক্ষেত্রে হবে না। ভারত লং টার্ম প্ল্যান সাজিয়ে রেখেছে। কিন্তু আজকে আমরা লং টার্ম আলোচনা করছি না, আজকে আমরা আলোচনা করছি ইমিডিয়েট যে থ্রেট রয়েছে পাকিস্তানের দিক থেকে, সেটাকে আমরা কি করে প্রতিহত করব। আমাদের প্রতিহত করার প্রথম এবং মেন অস্ত্রের নাম হচ্ছে K9 বজ্র। এটা আমাদের আর্টিলারি গান বা অ্যাটাক গান, অর্থাৎ SH-15 এর উল্টো দিকে যে অস্ত্র মেনলি দাঁড়িয়ে থাকবে তা হচ্ছে K9 বজ্র। K9 বজ্রকে আপনাকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের K9 বজ্র। আর SH-15কে আবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ওদের SH-15। এই দুটোর মেন পার্থক্য আপনাকে বুঝতে হবে। SH-15 এর দুটো সুবিধা আছে। নাম্বার 1 সুবিধা, SH-15 খুব দ্রুত এদিক থেকে ওদিক চলে যেতে পারে, মুভ করতে পারে, চাকা দেখে বুঝতে পারছেন। আমাদের বজ্র একটু ধীরে ধীরে যায়, চাকা দেখে বুঝতে পারছেন। নেক্সট ব্যাপার হচ্ছে এই যে K9 বজ্র, এর যে টোটাল কতটা দূর পর্যন্ত হিট করতে পারে সেইটা কিন্তু এর অনেকটা বেশি, প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূর পর্যন্ত এর টার্গেট হিট করতে পারে। সেখানে K9 বজ্র একটু পিছিয়ে আছে আমাদের, 40 কিলোমিটার পর্যন্ত হিট করতে পারে। K9 বজ্রর মেন গেম অন্য জায়গায়, সেটা হচ্ছে এই যে SH-15 পাকিস্তানের, একে যদি বম্বিং করে দেওয়া হয় বা অ্যাটাক করা হয়, এ ধ্বংস হয়ে যাবে। এ পারে অনেক কিছু, বাট এর ওপর একটা কিছু মেরে দিলে এ শেষ। কিন্তু K9 বজ্রর এর খেলা আলাদা জায়গায়, সেটা হচ্ছে এর যে পাইলট থাকবে, ক্রু থাকবে, চালক থাকবে, সে এর ভেতরে থাকবে, এর ওপরে ঢাকনা পড়ে যাবে। এই K9 বজ্র একে ধ্বংস করতে অনেক কাঠখড় পোড়াতে হবে। মানে এর ওপর গুলি মেরে দাও, একে বম্বিং করে দিন, সহজে K9 বজ্র ধ্বংস হবে না। ও ইনট্যাক্ট থেকে যাবে এবং ও কন্টিনিউয়াসলি ফায়ার করে যাবে নন স্টপ ভাবে। তো এর ভেতর যে ক্রু আছে সে নিজেও অনেক সেফ, এবং এর যে গোটা সিস্টেমটা, সেই সিস্টেমটাও মারাত্মক আর্মার্ড। ওকে ধ্বংস করা টু টাফ, করা যাবে না বলছি না, কিন্তু SH-15কে যদি টার্গেট করে বম্বিং করে দেওয়া যায়, SH-15 ধ্বংস হয়ে যাবে। SH-15 এর আবার সুবিধা অন্য আছে, ও দ্রুত এদিক ওদিক চলে যেতে পারবে। তো প্রস কনস দুটোই আশা করি বোঝাতে পারলাম। K9 বজ্রর ওপরই মেনলি ডিপেন্ড করছে আমাদের যুদ্ধ জেতার সম্ভাবনা। এবার আমরা চলে আসব ভিডিওর সেকেন্ড পর্যায়ে, সেটা হচ্ছে স্যার পাকিস্তান যখন আমাদের অ্যাটাক করবে, এটা নিশ্চিত ধরে নিন, তখন কি চীনও আমাদের অ্যাটাক করতে পারে?
যেটাকে আমাদের এক্স সিডিএস স্যার বলে গেছিলেন যে 2.5 ফ্রন্ট ওয়ার ভারত একসঙ্গে লড়ছে, একদিকে পাকিস্তান, সেকেন্ড ফ্রন্ট চীন, আর হাফ ফ্রন্ট আমাদের সোসাইটির মধ্যে থাকা অ্যান্টি ন্যাশনালরা। তো আমি বলবো এখন কিন্তু লড়াই হবে 1.25 ফ্রন্টে, বাকি 1.25 ফ্রন্ট আমরা হ্যান্ডেল করে নিয়েছি। চীন কোনোভাবে আমাদের অ্যাটাক করবে না, নিশ্চিন্তে থাকুন। আজকের নিউজ একটু সার্চ করে দেখে নিতে পারবেন, 6 বছর পর চীন এবং ভারতের যে সীমান্ত সেখানে বর্ডার ট্রেড ওপেন হয়ে গেছে, এবং লাস্ট 1 বছরে রাশিয়ার দৌত্যে চীন এবং ভারত অনেক কাছাকাছি এসছে। বর্ডার ডিসপিউট মেটানোর জন্য কমিটি, চীন ভারতকে ইউরিয়া দিয়ে সাহায্য করা, চীন এবং ভারতের ডিরেক্ট ফ্লাইট চালু হওয়া, এই রকম প্রচুর ব্যাপারে দুটো দেশই সিগন্যাল দিয়েছে একে অপরকে এবং সারা পৃথিবীকে যে চীন এবং ভারত তো এখন আপাতত একসঙ্গেই চলবে, একে অপরের ঝামেলা না বাড়িয়ে। যদিও ভেতরে ভেতরে চীন চাইবে ডিরেক্ট আমি ভারতকে সমস্যা করব না, কিন্তু পাকিস্তানকে ফান্ডিং এবং আর্মস সাপ্লাইয়ের মাধ্যমে ভারতকে ডাউন রাখার চেষ্টা চালিয়ে যাব, সেটা তো চালাবেই। চীন ডিরেক্ট যুদ্ধে আসবে না। তো 2.5 থেকে যখন 1 কমে গেল, রইল আপনার 1.5 ফ্রন্ট। এই যে 0.5 ফ্রন্ট, দেশের মধ্যে যে ঝামেলাগুলো ছিল এবং আরেকটু কিছু অন্য বর্ডারে, সেগুলো আমরা অনেকটা সলভ করে ফেলেছি লাস্ট 1.5-2 বছরে। কি কি? আমরা দেশের মধ্যে প্রায় হাফ জায়গায় এসআইআর করে ফেলেছি। এসআইআর করে কি হয়েছে? দেশের বহু মানুষের প্রবল অসুবিধা হয়েছে, আমার আপনার সেই যখন ফর্ম ফিল আপ ইত্যাদি চলছিল, কিন্তু তারপর সুফলটা বামপক্ষ, ডানপক্ষ, হিন্দু, মুসলিম সবাই দেখেছে। কি দেখেছি আমরা? যে অবৈধ বাংলাদেশিরা ভারত থেকে পিলপিল করে লাইন দিয়ে পালাচ্ছে। সবাই, তৃণমূলও দেখেছে, সিপিএমও দেখেছে, বিজেপিও দেখেছে, হিন্দুও দেখেছে, মুসলিমও দেখেছে, যে আমার দেশ ভিতর থেকে অনেক স্ট্রং হচ্ছে, দেশের ভিতর লুকিয়ে থাকা উই পোকাগুলো বেরিয়ে যাচ্ছে, স্প্রে দিয়ে দেওয়া হয়েছে। আমরা কি দেখেছি? যে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে দ্রুত ফেন্সিং করার কাজ চালু হয়ে গেছে, যার ফলে ইল্লিগাল ইমিগ্রেন্টরা ঢুকতে পারবে না। দেশের ভিতরের যে 0.5 ফ্রন্ট সেটা অনেক সিকিউরড হচ্ছে। আমরা কি দেখেছি? ভুটান পুরো ভারতের বন্ধু হিসেবেই বসে আছে। চীনের তরফ থেকে আসা একের পর এক অফার ভুটান রিজেক্ট করছে। তো ভুটান বর্ডার নিশ্চিত। আমরা কি দেখেছি? আমরা দেখলাম লাস্ট 2 দিন, যদি খবর দেখে থাকেন বা সার্চ করে থাকেন গুগলে, নেপালে মারাত্মক আন্দোলন চলছে, পাকিস্তানি বাংলাদেশি হাঁটাও। তো যে নেপালের মধ্যে দিয়ে পাকিস্তান এতদিন ফেক কারেন্সি ভারতে পাঠাতো এবং নেপাল ক্রমশ ভারত বিরোধী হাবে পরিণত হচ্ছিল, সেই নেপালেই কোনো একটা এজেন্সি লাস্ট 3-4 বছরে গেম খেলে দিয়েছে, পাকিস্তানি বাংলাদেশিদের বিরুদ্ধে সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে, নেপালিরা রাস্তায় নেমে আন্দোলন করছে, পাকিস্তানি বাংলাদেশি হাঁটাও। তো নেপালের দিক থেকেও আমরা সিকিউরড হচ্ছি এবং দেশ জোড়া শুরু হচ্ছে সেন্সাস। আপনার মনে হতে পারে সেন্সাসের সঙ্গে দেশের শুদ্ধিকরণের বা ইন্টারনাল সিকিউরিটির কোনো সম্পর্ক নেই, খালি মিলিয়ে নিন, সেন্সাস শেষ হতে দিন। এসআইআর কি হয়েছে? এসআইআরের থেকে বড় কিছু হতে যাচ্ছে। দেশের মধ্যে আরও যারা মিশে রয়েছে এই ধরনের অবৈধ বাংলাদেশি বা পাকিস্তানি নাগরিক, এদের খুঁজে খুঁজে বের করে ডিপোর্ট করে দেওয়া হবে, পুশব্যাক করে দেওয়া হবে। 0.5 পুরোটা তো মুছছে না, অত সহজ নয়, কিন্তু এই 0.5 থেকে আমি বলবো 0.25 মতো অন্তত ভেতরকার প্রবলেম কমছে। আমাদের কাছে প্রবলেম থেকে গেল 1.25। 1 হচ্ছে পাকিস্তান, 0.25 হচ্ছে দেশের মধ্যে এখনো যা যা প্রবলেম রয়েছে সেগুলো। বোঝা গেল? এবার পরের কথা যে স্যার, ভারত তো প্রথমেই প্রিএমটিভ স্ট্রাইক করে আটকে দিতে পারে যুদ্ধ। ভারত করবে না। কেন স্যার? দেখুন, আমি বা আপনি চাইলেই হবে না, দেশের একটা নীতি আছে, দেশ তো ওই নীতিতেই এগোবে। 3 রকম নীতিতে জেনারেলি যুদ্ধ চলে। কি কি? সেটা হচ্ছে ডিফেন্সিভ,
ডিফেন্সিভ অফেন্সিভ আর অফেন্সিভ। ভারত আগে ডিফেন্সিভ নীতিতে চলতো। ডিফেন্সিভ নীতি মানে তুমি আমাকে অ্যাটাক করবে, আমি নিজেকে বাঁচাবো, আমি পাল্টা অ্যাটাক করব না, আমরা শান্তির পথে চলি। এনএসএ অজিত দোভাল স্যার এসে বললেন দায়িত্বে যে ডিফেন্সিভ নীতিতে চলা যাবে না, কারণ ডিফেন্সিভ নীতিতে আমরা চললে আমরা যত ভালোই ডিফেন্স করি না কেন, 100টা পাথর আমার দিকে ছুড়লে আমি 90টা আটকে নেবো, 10টা তো আমার গায়ে লাগবেই লাগবে। তো এতে করে কোনোদিনই আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না, আমাদের ডিফেন্সিভ অফেন্সিভ হতে হবে। মানে মানে আমি তোমাকে অ্যাটাক করব না, বাট তুমি যদি আমাকে অ্যাটাক করো, আমি প্রথমে ডিফেন্স খেলবো, নিজেকে বাঁচাবো, আর তারপর তুমি যেহেতু আমাকে অ্যাটাক করেছো, আমিও তোমায় অ্যাটাক করব। প্রথমে অ্যাটাক আমরা করব না, প্রথমে তুমি অ্যাটাক করলে আমরা নিজেকে বাঁচিয়ে নিয়ে তোমাকে অ্যাটাক করব, ছাড় দেওয়া হবে না। ভারত এখন এই নীতিতে চলছে। আর অফেন্সিভ নীতিতে সেই অর্থে পৃথিবীতে ইসরায়েল দেশটা ঘোষিতভাবে অফেন্সিভ নীতিতে চলে। ইসরায়েলের নীতি হচ্ছে বিদেশ নীতি, যুদ্ধনীতি, যে গোটা পৃথিবীর মধ্যে কোনো কর্নারে কোথাও ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্ল্যান হচ্ছে, এটুকুও যদি আমাদের কাছে খবর চলে আসে, আমরা ওয়েট করে বসে থাকবো না কবে ওই প্ল্যান কার্যকর করে ইসরায়েলে অ্যাটাক হবে, আমরা ইনস্ট্যান্ট ওখানে গিয়ে মেরে আসবো তাকে। এটা হচ্ছে ইসরায়েলের নীতি। এবার ভারত তো ইসরায়েলের নীতি নেয়নি এখনো অন্তত, তো আমি আপনি যতই চাই ভারত প্রিএমটিভ অ্যাটাক করবে না, ভারত ওয়েট করবে ফার্স্ট অ্যাটাকের জন্য, যাতে করে ভারত ডিফেন্সিভ অফেন্সিভ স্টার্ট করতে পারে, যে নিজেকে ডিফেন্স করে নিয়ে এবার পাল্টা অ্যাটাক। এবার আপনার এই মুহূর্তে ভিডিও দেখে শুনে মনে হতে পারে, বিশেষ করে যারা ইয়াং ছেলেমেয়ে, যে স্যার অনেক হয়েছে, এবার একটা কনক্লুসিভ যুদ্ধ দরকার, ফিনিশ করা হোক, আর নেওয়া যাচ্ছে না এদের। এবার ইমোশন দিয়ে সব কিছু চলে না, প্র্যাকটিক্যাল দুনিয়া আলাদা। পাকিস্তানকে ফিনিশ করাই যায়, তার জন্য যে বলিদানটা দিতে হবে, যে স্যাক্রিফাইস করতে হবে, দেশ রেডি আছে তার জন্য। আপনি, আমি, আপনার পরিবার, আপনার প্রতিবেশী, তারা রেডি আছে তার জন্য। বলিদানের জন্য কেবলমাত্র আর্মি রেডি আছে, আমি এটা বলতেই পারি কনফিডেন্টলি। ভারতীয় আর্মির সেই নেচার আছে যে কি হবে, ওদের 50,000 সেনাবাহিনীকে মারতে গেলে আমাদের 10,000 সেনার প্রাণ যাবে, তাই তো? আমরা প্রাণ দিতে প্রস্তুত, আর্মি তো রেডি। কিন্তু যখন আর্মিতে যুদ্ধ হয়, তার ইম্প্যাক্ট তো দেশে অনেক কিছু পড়ে। 10টা বছর লাগবে পাকিস্তানকে শেষ যদি করে দিতে হয়, সেরম যুদ্ধে যদি যেতে হয় ইন্ডিয়াকে, তারপর নতুন করে সবকিছু গড়ে তুলতে। মাঝখানের 10 বছর যুদ্ধে ইন্ডিয়ার যে লস হবে, সেই লসটা রিকভারি করতে লাগবে। তারপর থেকে ইন্ডিয়া নিশ্চিন্তে এগোতে পারবে, আর কোনো পাকিস্তান নেই ইন্ডিয়াকে আটকানোর জন্য। বাট এই 10 বছর যে ইকোনমিক ডাউনফল হবে, আমার আপনার প্রতিবেশী, আমরা সবাই এটাকে মেনে নিতে তৈরি, আবেগে নয়, প্র্যাকটিক্যালি। দেশে ইনভেস্টমেন্ট আসবে না, কারণ দুটো দেশ যুদ্ধ করে ভেতর থেকে ফোপড়া হয়ে গেছে, নতুন কোনো বিদেশি ইনভেস্টমেন্ট এই দেশে তখন আসবে না। চাকরি যাবে আমার আপনার পরিবারের অনেকের, আমরা কি তৈরি স্যাক্রিফাইসটা করতে? আমার আপনার বাড়ির ইয়াং ছেলে মেয়েদের নতুন চাকরি হবে না, আমরা তৈরি স্যাক্রিফাইস করতে। 10 বছর রাস্তাঘাট খারাপ থাকবে, ট্রেন বিপর্যস্ত থাকবে, নতুন ট্রেন আসবে না, ইলেকট্রিক থাকবে না অল টাইম, খাবার টাবারের দাম বেড়ে থাকবে 10 বছর। যদি সেই লেভেলে যুদ্ধ করতে হয়, আমরা কি তৈরি? আমরা দেখেছি ইরান ওয়ারের সময় 4 টাকা পেট্রোলের দাম বেড়েছে, তাতে করে মানুষ কতটা বিরক্ত হয়ে গেছে, কারণ বিরক্ত হওয়াই স্বাভাবিক। মধ্যবিত্তের প্রচুর টাকা পকেটে নেই, যে পেট্রোলের টাকা বাড়লো দিয়ে দিলাম। প্রত্যেকটা টাকা পয়সা হিসেব করে সবাইকে সংসার চালাতে হয়, তো মানুষ কি করে অ্যাডজাস্ট করবে? তো যখন আমার দেশের এইরকম কন্ডিশন, আমাদের কাছে প্রচুর টাকা পয়সা বাড়তি পড়ে নেই, তখন ফিনিশিং ওয়ারে চলে যাক ইন্ডিয়া, এটা বলতে ভালো লাগে। প্র্যাকটিক্যাল দুনিয়া আলাদা, আমি আপনি নিতে পারবো না এর অভিঘাত। কমেন্টে একবার জানান তো, নিতে পারবেন কি আপনার পরিবার, আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে যারা আছে তারা প্রত্যেকে? প্র্যাকটিক্যালি বলছি পারবে না। তো ভারতকে যেটা মনে রাখতে হবে, প্রথম কথা, এই যুদ্ধটাকে প্রচণ্ড শর্ট রাখতে হবে। যুদ্ধ লম্বা কোনোভাবে চলতে পারবে না, ভারতের ইকোনমিক লস হবে। যুদ্ধে পাকিস্তানের মারাত্মক যাতে ড্যামেজ হয়, সেটা ভারতকে দেখতে হবে, যাতে পাকিস্তান মনে রাখে। এবং 3,
এই যুদ্ধটায় ডিটারমাইনিং কিছু কাজকর্ম ভারতকে করতে হবে, যাতে পাকিস্তানের কাছে ক্লিয়ার হয়ে যায় যে দ্রুত আমাদের সারেন্ডার করতে হবে, আর কোনো উপায় নেই। কিরকম ওয়ে আউট কি আছে? ওয়ে আউট বলতে নাম্বার 1, ভারতকে আবারও ভরসা রাখতে হবে নিজের ইন্টেলিজেন্সের ওপর, যাতে আমরা পাকিস্তানের পুরো কি চলছে সেটা হাতের মুঠোয় সবসময় আমাদের ইনফরমেশন থাকে। এবং ঠিক অপারেশন সিঁদুরে যেরকম ভারত টার্গেট হিট করে দিয়েছিল, এবার আর অতদিন চললে হবে না। পাকিস্তানের দিক থেকে প্রথম অ্যাটাক যেদিন যে মুহূর্তে এলো, সেই দিন রাতেই আমাদের কাজ করতে হবে, সব কাজ। ইন্ডিয়ান অস্ত্র ব্যবহার করে পাকিস্তানে হিট। কেন ইন্ডিয়ান অস্ত্র ব্যবহার? অ্যাটাক যখন আমাদের করেই দিয়েছে, ধাক্কা যখন আমরা খেয়েই গেছি, এবার আমরা কিছু কাজ করে নিই। আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পর মেড ইন ইন্ডিয়া অস্ত্রের ডিম্যান্ড সারা পৃথিবীতে বেড়ে গেছে। আবার আমাদের অস্ত্রগুলোকে একটু টেস্ট করে নেওয়া হোক পাকিস্তানের ওপর। তো ইম্পোর্টেড অস্ত্র আমাদের ব্যবহার করলে হবে না, মেড ইন ইন্ডিয়া অস্ত্র দিয়ে কামাল করতে হবে, যাতে ভবিষ্যতে ইন্ডিয়ার এক্সপোর্ট বেড়ে যায় ডিফেন্সে। সেকেন্ড, আমাদের রেডি রাখতে হবে আমাদের ডেলিগেশন টিম, যারা প্রত্যেকটা দেশের সঙ্গে কন্ট্যাক্ট করে ফরেন সাপোর্ট অর্জন করবে, যে পাকিস্তান বিনা প্ররোচনায় আমাদেরকে অ্যাটাক করেছে, আমরা রিপ্লাই দিচ্ছি, কারণ ইন্টারন্যাশনাল স্টেজে মোরাল সাপোর্ট দরকার আছে। 3, যেটা মিডিয়ায় করতে হবে সেটা হচ্ছে ন্যারেটিভে আমাদের জিততে হবে। ভারত প্রত্যেকবার গ্রাউন্ডে যুদ্ধে যেতে আর ন্যারেটিভে হারে। ন্যারেটিভ ডিপার্টমেন্ট ভারত সরকারের অত্যন্ত দুর্বল, প্রবল স্ট্রং করার দরকার আছে। গভর্নমেন্ট এখানে ফেল করেছে ন্যারেটিভ ডিপার্টমেন্টে। বিদেশের প্রত্যেক সাধারণ পাবলিকের কাছে আমাদের ন্যারেটিভ পৌঁছানো চাই, এক্সে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, থ্রেডে, ইউটিউবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, যে পাকিস্তানের দোষ, পাকিস্তান প্রথম অ্যাটাক করেছে, পাকিস্তান এরকম বাজে কান্ট্রি, যাতে করে গোটা পৃথিবীর যে সাধারণ মানুষের সেন্টিমেন্ট আছে সেটা পাকিস্তানের এগেনস্টে যায়। এবং যখনই পাকিস্তানের এগেনস্টে পৃথিবীর সেন্টিমেন্ট যাবে, পাকিস্তানে নতুন ইনভেস্টমেন্ট আসছেও না, আরও 10 বছর আসবেও না, ওদেরকে ইকোনমিক্যালি পঙ্গু করে রাখা যাবে। এবং দেশের সাধারণ মানুষ যদি পাকিস্তানের এগেনস্টে সেন্টিমেন্ট রাখে, সেই দেশের সরকারও কিন্তু পাকিস্তানকে চাইলেও সাহায্য করতে পারবে না, কারণ দেশের লোক খেপে যাবে। দেশের লোকই সরকারকে বলবে যে পাকিস্তানকে সাপোর্ট কেন দিচ্ছ, ইন্ডিয়াকে দাও। আমরা তো দেখেছি সত্যি ঘটনা কি হয়েছে। তো সত্যি ঘটনা সারা পৃথিবীতে ছড়ানো এটা সরকারের দায়িত্ব। সরকার এখানে চূড়ান্ত ব্যর্থ। সরকারকে প্রচুর আপডেটেড পদ্ধতিতে কাজ করতে হবে ন্যারেটিভ ওয়ারফেয়ারে। 4, ইন্ডিয়াকে দেখতে হবে যাতে যখন পাকিস্তান আমাদের অ্যাটাক করবে তার পরের দিনই বা ওই দিন রাতেই রিপ্লাইতে আমরা কোঅর্ডিনেটেড অ্যাটাক উপহার দিতে পারি পাকিস্তানকে। একদিক থেকে অ্যাটাক করবে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, রেডি থাকবে ইন্ডিয়ান নেভি। বাট কোঅর্ডিনেশন এখানেই শেষ নয়। আমাদের বালোচ বন্ধুরা যেন সেই রাতেই অ্যাক্টিভ হয় জীবনের শ্রেষ্ঠ অ্যাটাকের জন্য। আমাদের আফগান বন্ধুরা যেন সেই রাতেই অ্যাক্টিভ থাকে। আর বাকি আমি ডিটেলিংয়ে যাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন। ভারতকে যেটা করতে হবে, রাশিয়ার মাধ্যমে চীনকে নিজের কন্ট্রোলে রাখা, যে যখন ভারত পাকিস্তানকে রিপ্লাই দিচ্ছে চীন যেন নিউট্রাল থাকে, চীন যেন কোনোভাবে অস্ত্র সাহায্য পাকিস্তানকে না করে। এটা প্রেসিডেন্ট পুতিনের মাধ্যমেই আমাদের করতে হবে, কারণ চীনের সঙ্গে রাশিয়ার খুব ভালো সম্পর্ক আর রাশিয়ার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাথায় রাখতে হবে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। অ্যাটাক প্রথমেই অ্যাটাক, বেশি দেরি না করে। প্রথম রাতে আমরা যদি 2 থেকে 3 ঘন্টা টাইমে, রাত 1টা থেকে ভোর 4টে, যে সময় মানুষ ঘরের মধ্যে থাকে, মানুষের মৃত্যু কম হবে, সেদিক থেকে আমরা হিউম্যানিটির দিক থেকে ঠিক জায়গায় থাকবো। পাকিস্তানে যদি রাত
মানে ভোর 5টায় উঠে পাকিস্তানিরা দেখলো পাকিস্তানে আর কোনো ব্রিজ নেই, পাকিস্তানে যত রেল নেটওয়ার্কের জাংশন পয়েন্টগুলো ছিল যেখান থেকে লাইনগুলো আলাদা আলাদা জায়গায় যায়, সেই জায়গাগুলো উড়ে গেছে এবং পাকিস্তানের যত সরকারি ইম্পর্টেন্ট বিল্ডিং ছিল কমিউনিকেশনের, সেই বিল্ডিংগুলো নেই। আর পাকিস্তানের যে ইলেকট্রিক পাওয়ার সিস্টেম, সেই পাওয়ার সিস্টেম উড়ে গেছে বম্বিংয়ে, মিসাইল অ্যাটাকে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। পাকিস্তান নেক্সট 10 বছরে রিকভার করতে পারবে না। আর এটা করেই যেই মুহূর্তে পাকিস্তানে এই লেভেলের অ্যাটাক হবে না, ইন্ডিয়া আগেরবার কি করেছে, পাকিস্তান এটুকু মেরেছে আমরা আরেকটু মারি, ও পাকিস্তান পরের দিন আবার এটুকু মারলো আমরা আরেকটু মারি। ডোন্ট ওয়েট, প্রথম রাতে 2-3 ঘন্টায় ফিনিশ করে দাও ইনফ্রাস্ট্রাকচার। নিশ্চিতভাবে জেনে রাখবেন পরের দিন সকাল হতে না হতে আমেরিকা, ইউরোপ, বড় বড় পাওয়ার সবাই ইন্ডিয়াকে ফোন করতে শুরু করে দেবে যে না 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 তোমরা একদম এটা ঠিক করনি, তোমরা একদম ঠিক করনি, এক্ষুনি যুদ্ধ থামাও। ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে যেটা করা উচিত, আপনারা কি ভাবছেন, না আমরা থামাবো না, উল্টোটা করা উচিত, হ্যাঁ সরি 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 ঠিক আছে আর করবো না আর করবো না, অ্যাকচুয়ালি ওরা অ্যাটাক করেছিল তো আমরা আর নিজেদের সামলাতে পারিনি, অ্যাটাক করে ফেলেছি, এক্সট্রিমলি সরি, ওরা যদি আর অ্যাটাক না করে আমরাও করবো না, কথা দিচ্ছি। ইন্ডিয়াকে সরি বলে নেওয়া উচিত। তার আগে 2-3 ঘন্টায় যে তাণ্ডব চালানোর পাকিস্তানে চালানো হয়ে গেছে, এটা মেকশিওর করতে হবে, তারপর সরি বলে নিন যে ওরা না মারলে আমরাও মারবো না। হ্যাঁ ওরা যদি আবার কিছু চালায়, আবার আমাদের হাত থেকে কি ভুল হয়ে যাবে সরি আমরা বলে নেবো, বাট কি ভুল হয়ে যাবে আমরা জানি না। যুদ্ধ ইনস্ট্যান্ট থামিয়ে দাও। লং যুদ্ধ চালানো আমাদের উদ্দেশ্য নয়, শর্ট ডিসাইসিভ ড্যামেজিং দি এন্ড, এই পদ্ধতিতেই ভারতবর্ষের যাওয়া উচিত এবং ভারতবর্ষ দেখবেন হয়তো এরকম পদ্ধতি এবারে নিচ্ছে। যেটা ভারতবর্ষের করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে পাকিস্তানের যেন ভিজিবল ডিফিট হয়। অপারেশন সিঁদুরে পাকিস্তানের রানওয়ে টানওয়েতে গর্ত হয়ে গেল, এদিকে মুখে বলে বেড়ায় আমরা জিতে গেছি আমরা জিতে গেছি। আরে বাংলাদেশ যুদ্ধ নিয়ে সেটা বলতে পারে না, কারণ ও তো 93,000 সেনা একদম অন ক্যামেরা সারেন্ডার করেছিল। তো সেই রকম জিনিস করতে হবে যাতে পাকিস্তানের জনগণ দেখতে পায় যে কি ডিফিট হয়েছে, যে বাড়ির বাইরে বেরিয়ে যেন দেখতে পায় যে আমাদের এখানে ব্রিজ ছিল ব্রিজ নেই। তো পাকিস্তান যদি মানুষকে ভুল বোঝাতে চায় সেটা পারবে না। আর যখন পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমি আর মোরাল এইরকম ডাউন থাকবে, সেই সময় পিওকে আর বিএলএ কে একদম ফাইনাল সাপোর্টটা ইন্ডিয়ার দিয়ে দেওয়া উচিত হবে যে টাইম হ্যাজ কাম। মোরাল ডাউন, ইকোনমি ডাউন, ইনফ্রাস্ট্রাকচার ডাউন, পাকিস্তানের আর্মি এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি নিয়ে যেতে পারবে না, কারণ ব্রিজ নেই, রোড নেই, রেল নেটওয়ার্ক নেই, সব জায়গায় রানওয়ের মতো গর্ত হয়ে গেছে। সেই সময় পিওকে এবং বিএলএ-কে ফাইনাল সাহায্যটা দিয়ে, দুদিকে দুটো নতুন রাষ্ট্র, পিওকে যদি মার্চ করতে চায় অবস্থা বুঝে দেখে, সেই ব্যাপার স্যাপারগুলো করে পাকিস্তানের ম্যাপটাকে নতুন করে সাজিয়ে টাজিয়ে দিতে হবে। এটা তো ভারতেরই দায়িত্ব। দেখুন পাকিস্তান কোথা থেকে জন্ম নিয়েছে, ভারত থেকে না, পাকিস্তান তো ছিল না, ভারত মাতারই সন্তান, কুসন্তান, কুলাঙ্গার সন্তান, সেটা আলাদা কথা। আর পাকিস্তান একটা ঘর বাড়ি সাজিয়েছে ছেলে বড় হয়ে, তো ওর সংসারটাকে একটু সাজিয়ে দেবো না আমরা, এটা তো গার্জিয়ান হিসেবে আমাদের দায়িত্ব। অ্যান্ড আপনার কি দায়িত্ব, আপনার কিচ্ছু করতে হবে না, পজিটিভ থাকুন, শান্ত থাকুন, নিশ্চিত থাকুন এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর ভরসা রাখুন। আপনি যেটা করতে পারেন, দেশকে ইকোনমিক সাপোর্ট দিন, কোথাও ডোনেশন দিতে হবে না, আপনার আর্নিং আপনি বাড়ান, অটোমেটিক আপনার ট্যাক্স বেড়ে যাবে, দেশের উন্নতি হয়ে যাবে। বাড়িতে যদি বসে আছেন, 3-4 ঘন্টা টাইম আছে, ফ্রিল্যান্সিং কাজকর্ম করুন ঘরে বসে বসে, দুনিয়া পাল্টে গেছে, এখন বাড়িতে বসে ইনকাম করা যায় যদি আপনি একটু আপডেটেড থাকেন, একটু টেকনোলজি জানেন। আমেরিকাতে সার্ভিস দিন, ফ্রিল্যান্সিং সার্ভিস, ডলারে ইনকাম করুন বাড়িতে বসে, প্রচুর লোকজন করছে আজকের দিনে। যারা চাকরি করছেন, টাইম নেই নতুন কিছু করার, তো চাকরিতে প্রোডাক্টিভিটি 10 গুণ করে ফেলুন না। এখন দিনে আপনি 3টে ফাইলের কাজ করেন, 30টা ফাইলের কাজ করুন। হ্যাঁ স্যার কি করে করব, কিছুই না, আজকের দিনে তো একটাই অস্ত্র, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
যে ব্যবসায়ী ব্যবসা করছেন এআই না জানলে 2 বছর পর সে মার্কেটে টিকে থাকবে না। যে চাকরি করছেন এআই না শিখলে 2 বছর পর তার চাকরি থাকবে না। যে ফ্রেশার্স জব খুঁজছো এআই না জানলে তুমি জব খুঁজে পাবে না। তো এআইটা শিখেছেন? যদি না শিখে থাকেন তাহলে একবার শুনে নিন স্কিল বাংলা চ্যানেলের নাম। তো আমাদের দায়িত্ব বর্তায় বাংলা ভাষায় এআই শেখানোর আপনাদেরকে। কারণ সারা ভারতবর্ষে অসুবিধা একটাই, ইংলিশে এআই কোর্স হয়, বাংলায় হয় না। আপনারা বিভিন্ন জায়গায় থাকেন পশ্চিমবঙ্গে, অফলাইনে এসে ক্লাস করা আপনাদের সম্ভব নয়। তো আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা আপনাদের করে দিয়েছি এআই এর জন্য। থার্ড, অনলাইন সবসময় আপনার সম্ভব নয়। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, কলেজ বা ইউনিভার্সিটিতে বাচ্চারা হয়তো পড়ো অনেকে। তো আমাদের ক্লাস হচ্ছে উইকেন্ড ইভিনিংয়ে, শনি রবি সন্ধ্যে 7টা থেকে 9:30। এর থেকে বেস্ট টাইম আর কিছু হতে পারে না। সেটারও আবার রেকর্ড থাকবে কেউ যদি লাইভ মিস করে যায় তো। এবং সব থেকে বড় কথা, কোর্সে ফ্যাকাল্টি। যে কোনো জায়গায় এআই কোর্স করে নিলেই হলো না। আমাদের এখানে যে ফ্যাকাল্টি শেখাবেন তিনি 20 বছরের ইন্ডাস্ট্রি এক্সপার্ট। ইন্ডাস্ট্রিতে কি দরকার সেটা উনি জানেন, কেবল থিওরি শিখিয়ে চলে যাবেন না। এবং অনেকেই ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, তিনি আবার ভালো করে শেখাতে পারেন না হাতে ধরে। যারা স্কিল বাংলার আগের এআই কোর্স করেছে তারা পশ্চিমবঙ্গের হাফ মানুষকে জানিয়ে দিয়েছে যে এআই কোর্স করলে স্কিল বাংলা থেকেই করতে হবে, বিকজ আমাদের এখানে সেই লেভেলের ফ্যাকাল্টি পড়ান। ওকে? এবং কোনো এজ বা কোয়ালিফিকেশনের ব্যাপার নেই। 18 থেকে 88 যে কেউ শিখতে পারেন। এইচএস থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক পাস যে কেউ ভর্তি হতে পারেন। এবং সমস্ত অ্যাসপেক্টের মধ্যে কভার করা হবে। এআই দিয়ে আপনি সেলস কি করে বাড়াবেন, এআই দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন কি করে করবেন, এআই দিয়ে আপনি ভিডিও এডিট কি করে করবেন, এআই দিয়ে আপনি কন্টেন্ট রিসার্চ কি করে করবেন, এআই দিয়ে আপনি অ্যাপ কি করে বানাবেন, এআই দিয়ে যা কিছু ইউজ হতে পারে, ইউজ কেস সব কিছু শিখিয়ে দেওয়া হবে এই একটা কোর্সের মধ্যে। এবং বললাম হাতে কলমে শিক্ষাটায় জোর দেওয়া হবে, সেই জন্য অ্যাসাইনমেন্ট থাকবে এই কোর্সের মধ্যে। অ্যাসাইনমেন্ট লাইভ, যাতে প্র্যাকটিক্যাল শিক্ষা হয়। আর তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের দেব আইআইটি মাদ্রাজ প্রবর্তকের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করার পর। আইআইটি মাদ্রাসের সার্টিফিকেট, অনেকের হয়তো সারা জীবনের স্বপ্ন ছিল যে এ জীবনে তো হলো না আইআইটিতে পড়া, পরের জীবনে ট্রাই করে দেখব। এ জীবনেই হবে আইআইটি মাদ্রাসের সার্টিফিকেট আপনি পাবেন প্রবর্তকের। স্কিল বাংলার সঙ্গে আড্ডা 24/7 ইনস্টিটিউটের সঙ্গে আইআইটি মাদ্রাজ প্রবর্তক সেখানকার টাই আপ রয়েছে সার্টিফিকেশন কোর্সের, যেই সার্টিফিকেট সারা পৃথিবীতে গ্রাহ্য হবে। এবং আমি জিজ্ঞেস করতে চাইবো কমেন্ট সেকশনে, কারা কারা গতকাল ভর্তি হয়ে নিয়েছেন? প্রচুর মানুষ ভর্তি হয়েছেন গতকালই অ্যানাউন্স করেছি, গতকাল থেকেই কোর্স ওপেন হয়েছে। এবং ফিজ, যেটা লাখ টাকার কাছাকাছি ফিজ রাখে অন্য ইনস্টিটিউট, আমাদের এখানে ফিজ 6250 টাকা। কারণ আমাদের এখানে এত স্টুডেন্ট ভর্তি হয়, আমরা সামলে নিতে পারি কম ফিজে। সেটাও আমি বলেছিলাম যে প্রথম 500 জন স্টুডেন্টের জন্য 4999 টাকায় থাকবে, তারপর বেড়ে হয়ে যাবে 6250 টাকা। আগের বার কোর্সেও 6250 টাকাই ফিজ ছিল। তো কারা কারা 4999 বা তার থেকেও একটু কমে ভর্তি হয়ে নিতে পেরেছেন একটু কমেন্ট করে জানাবেন। ওকে? এবার জীবনে সুযোগ তো এগুলো 1-2বারই আসে, না হলে আবার কত মাস ওয়েট করতে হবে জানেনই। স্কিল বাংলার কোর্সের জন্য ওয়েট করতে হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো নিজের জীবনের বেস্ট ডিসিশনটা নিয়ে নিন, এখনই এনরোল করুন। আমি ভিডিও শুরু করার আগে লাস্ট দেখেছিলাম 412 জন অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো সেদিক থেকে আর 88টা সিট আছে যারা এই ফিজে ভর্তি হতে পারবেন, তারপর ফিজ বেড়ে যাবে। তো আপনি যে মুহূর্তে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমি আপনাকে স্টেপ দেখিয়ে দিচ্ছি, এনরোল করে নিন। ঠিক আছে? আমি স্টেপটা একটু স্পিডে দেখাবো, দ্রুত। আপনারা কি করবেন, আমার ভিডিওটাকে পজ করে করে প্রত্যেকটা স্টেপ নিজের ফোনে করতে করতে এগোবেন। ঠিক আছে? আমার ভিডিওটাকে পজ করে প্রত্যেকটা স্টেপ নিজের ফোনে করতে করতে আপনি এগোবেন। ওকে? এটা করতে পারলেই হয়ে যাবে, আর অ্যাজ সাচ কোনো অসুবিধা হবে না। দেখুন আমি দ্রুত দেখাচ্ছি, পজ করে করে এগোবেন। প্রথমে
আপনি কি করবেন, আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরে যান নেট অন করে, দেন গুগল প্লে স্টোরে ক্লিক করলে সার্চ অপশান পাবেন, এখানে সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করলে আপনার কাছে সার্চ বক্স আসবে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি এখানে লিখুন আড্ডা 24/7 ADDA247, এটা আমাদের ইনস্টিটিউটের অফিসিয়াল অ্যাপের নাম। এটা লিখে সার্চ করলে এইটা পাবেন, আড্ডা 24/7 আমাদের অ্যাপ। 8,90,000 ছেলেমেয়ে খালি আমাদের অ্যাপে রেটিং দিয়েছে, ঠিক আছে। ইনস্টল অপশানে ক্লিক করুন, 30 সেকেন্ড মতো ওয়েট করুন, এরকম ইনস্টল হবে। ইনস্টল হওয়ার এরকম দেখবেন ইনস্টলিং দেখাচ্ছে, আবার 30 সেকেন্ড, তারপর দেখবেন ইনস্টলড দেখাচ্ছে। এবার ওপেন অপশানে ক্লিক করে ওপেন করুন। এই অবধি এসছেন তো? যদি না আসেন আমার ভিডিওটা ইউটিউবে এখানে পজ করুন, নিজের ফোনে আগে এই অবধি করে নিন, তারপর আবার আমার ভিডিওটা চালান, আবার পরের স্টেপগুলো এগোবেন। নোটিফিকেশান আপনি এখানে ডোন্ট অ্যালাউ করে দেবেন, না হলে আপনার কাছে সারাদিন প্রচুর চাকরির নোটিফিকেশান যাবে, দরকার নেই, চাইলে অ্যালাউ করতে পারেন। এখানে গেট স্টার্টেড বলে অপশান আসবে, ক্লিক করুন। ক্লিক করলে আপনার ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিন। যেটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো হয় ওটা দিন, ঠিক আছে। আপনাদের পরে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত করে নেওয়া হবে যারা এই ব্যাচে ভর্তি হচ্ছেন। ফোন নাম্বার দিয়ে দিলে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনার কাছে একটা ওটিপি আসবে, 30 সেকেন্ড ওয়েট করবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর দেখবেন আপনার কাছে চলে এসছে অ্যাপে লগ ইন করার অপশান। আপনার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ এইসব চাইতে পারে, দিয়ে দেবেন। দিয়ে আপনাকে বলবে আপনার এক্সাম ক্যাটাগরি চুজ করতে। আপনি তো স্টুডেন্ট নন, এটা তো আমাদের স্টুডেন্টদের জন্য তৈরি, তো এই জন্য অ্যাপে এটা দেখায়। আপনার ঘাবড়াতে হবে না, আপনি চুজ করবেন স্টেট এক্সাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে বিভিন্ন স্টেটের নাম আসবে, আপনি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবেন। আপনি যদি বাইরেও থাকেন আপনি ওয়েস্ট বেঙ্গলই ক্লিক করবেন, আপনি যে বাঙালি এটা অ্যাপ বুঝতে পারবে, ঠিক আছে। হয়ে গেল। এইবার এই ডান দিকে দেখবেন স্টোর বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম এই যে অপশান আসবে, এইখানে যে ভিউ অল এই তীর চিহ্নটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম বিভিন্ন এক্সামের নাম আসবে। আপনি তো কোনো এক্সামে ভর্তি হচ্ছেন না, আপনি নিজের স্কিল ডেভেলপ করবেন, তো আপনি এই স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবেন। এই অবধি হয়ে গেছে প্রত্যেকের? যদি না হয় আমার ভিডিও এখানেই পজ করুন, নিজের ফোনে আগে করে নিন এই অবধি। এই অবধি হয়ে যাওয়ার পর তারপর আবার পরের স্টেপে চলুন। এইবার যে স্কিল ডেভেলপমেন্টে আপনি ক্লিক করলেন, আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো আপনার সামনে খুলে গেল। একদম প্রথমেই আছে জেনারেটিভ এআই বেঙ্গলি লাইভ ব্যাচ, 6,250 বলেছিলাম, 6,248 টাকা ফিজ। এখানে ক্লিক করবেন। যেই এই ব্যাচে ক্লিক করবেন দেখবেন ব্যাচটা এরম করে খুলে গেল। এইখানে দেখতে পাচ্ছেন ইউজ কয়েন বলে একটা বক্স, এই বক্সটায় ক্লিক করবেন। আপনার ফিজ কিছুটা কমবে, এক্স্যাক্ট কতটা আমি জানি না। দেখুন 6,248 ছিল, আমার এখানে 6,185 হয়েছে। আপনার হতে পারে 6,228 হলো, এতটা কমলো না। আবার আপনার 2 টাকা বেশিও কমতে পারে, এটা কার অ্যাপে কতটা কয়েন আছে সেই অনুযায়ী হয়। যাই হোক কিছুটা কমলো। এবার আপনি কি করবেন, এই মোর অফার্স আছে, অবশ্যই এই মোর অফার্সে ক্লিক করবেন। যেই মোর অফার্সে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা বক্স আসবে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। কুপন কোড বসান, সেখানে আপনি লিখবেন Y219, এবিসিডির ওয়াই, ক্যাপিটাল ওয়াই 219, মাঝখানে কোনো গ্যাপ নেই। Y219 এটা স্পেশাল ডিসকাউন্ট কোড, এটা অ্যাপে পাবেন না, এটা স্কিল বাংলার দর্শকদের আমি দিয়ে দিলাম। এইবার এই যে অ্যাপ্লাই বাটন, এখানে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবেন। হলো, দেখুন আপনার ডিসকাউন্ট হয়ে কত হয়ে গেল, 4,810, 6,185 ছিল। তো মোট কথা 4,900 নিচে আসবে, 4,880, 4,870 কিছু একটা হতে পারে, ঠিক আছে। সবার হয়তো 4,810 অবধি আসবে না, বাট 4,900 নিচে আসবে, ঠিক আছে। আর এইখানে আপনি দেখে নেবেন Y219 এই কোডটাই আপনি বসিয়ে অ্যাপ্লাই করবেন। যেই হয়ে গেল আপনি বাই নাও অপশানে গেলেন, এবার ডবল ক্লিক করতে হবে, আবার একবার বাই নাওতে ক্লিক করবেন। যেই বাই নাওতে ক্লিক হয়ে গেল এবার আপনি দেখবেন আপনি কিসে পে করবেন। যদি ইউপিআইতে করেন ইউপিআইতে ক্লিক করবেন, পে 4,810 টাকা করবেন। জীবনে একবারই এটা আপনাকে পে করতে হবে, মাসে মাসে নয়। আর কোর্সটা আপনার 3.5 থেকে 4 মাসে কমপ্লিট হবে, শনি রবি করে। ওকে, এইবার আপনি ধরুন ফোন পেতে করবেন, ইউপিআইতে ফোন পে করে এখানে কন্টিনিউ করে দিলেন, দিয়ে আপনি
আপনার ইউপিআই এর যে কোড আছে সেটা বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে আপনার ফোন থেকে 4,800 অত টাকা কেটে যাবে, আপনি কোর্সে ভর্তি হয়ে গেলেন। ভর্তি হবার পর কি করবেন? সঙ্গে সঙ্গে আপনি ক্লাস পাবেন, ঠিক আছে? ভর্তি হবার পরই আপনি আড্ডা 24/7 অ্যাপে আবার ঢুকবেন, ঢুকেই মাই কন্টেন্ট মাঝখানে আছে না, ভর্তি হবার পর এখানে ক্লিক করবেন, এক্ষুনি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক্লিক করে আপনি দেখবেন এইখানে আপনার কোর্সটা দেখাবে। আমার স্টক মার্কেট দেখাচ্ছে কারণ আমি স্টক মার্কেট কোর্সে এনরোল করে রেখেছি। আপনার এআই দেখাবে, এখানে যেই ক্লিক করবেন না, এই ক্লাস দেখাবে আপনাকে, আপনার 24টা আগে থেকে রেকর্ড করা কম্পিউটার ক্লাস দেখাবে। ওটা এআই কোর্সের সঙ্গে আমরা ফ্রিতে গিফট দিচ্ছি। এআই কোর্স শুরু হবে 16ই আগস্ট থেকে। তো তার আগে আপনি এই 24টা কম্পিউটার ক্লাস দেখে নিজেকে আরেকটু আপগ্রেড করে রাখুন, যাতে এআই ক্লাসের শুরুর দিন থেকে আপনি পুরোটা ঠিকভাবে বুঝতে পারবেন তবু। ওকে, এই হয়ে গেল ব্যাপার। একটাই কথা বলবো, এক মুহূর্ত সময় নষ্ট না করে এখনই এনরোল করে নিন, কারণ 88 জনই আর ভর্তি হতে পারবেন এই ফিজে, তারপর ফিজ বেড়ে যাবে। অকারণে কেন বেশি ফিজ দেবেন? যেভাবে দেখিয়ে দিলাম, যিনি কিছু বোঝেন না তিনিও স্টেপ ফলো করে করে নিজেই ভর্তি হয়ে যেতে পারবেন এবং নিজের ফিউচারকে সিকিওর করে নিন। এখন 3 বছর পর গোটা পৃথিবী এআইতে চলে গেলে তখন আপনি শিখতে শুরু করলে আর লাভ হবে না। স্কিল বাংলার দায়িত্ব স্কিল্ড করা, পশ্চিমবঙ্গের প্রত্যেক ফ্যামিলির একজনকে আমি স্কিল্ড করে ছাড়বো। আর যদি আপনার কোর্স সম্পর্কে কিছু জানার থাকে যে আমি জেনে নিয়ে ফোনে বুঝে নিয়ে ভর্তি হব, তো আমার পার্সোনাল টিমকে আপনি ফোন করে নিতে পারেন। এটা আমার টিমের ফোন নাম্বার 9650634247। এই নাম্বারে ফোন করে আপনি কথা বলে নিয়েও ভর্তি হতে পারেন যদি দরকার হয় তো, বাট ফাস্ট, কারণ 88টা সিট, 412 জন ভর্তি হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে, 88 জন কয়েক ঘন্টার মধ্যে ভর্তি হবে। নিজেরাই ঐকিক নিয়মে করে নিন। ভালো থাকবেন প্রত্যেকে। থ্যাংক ইউ। জয় হিন্দ।